আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তো আমরা আজকে হচ্ছে 8.28 6 নাম্বার এবং 7 নাম্বারটা করব। আর এটার যে পিডিএফ ফাইলটা সেটা আমি ড্রাইভের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। লিংকটা দিয়ে দিব। সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখি আমরা শুরু করি ধীরে, ধীরে। তো আজকের ম্যাথগুলা বলা যায় বেশ ইন্টারেস্টিং আরকি। পরীক্ষায় আসার মতো। করে বেশ একটু মজা পাওয়া যায়। যে না আসলেই ম্যাথ করতেছি, স্থিতিবিদ্যা পড়তেছি। এরকম মনে হবে আজকে। দেখি শুরু করি। এটা অনেকটা রিয়েল লাইফের মতো আরকি। যে আসলেই বাস্তবে স্থিতিবিদ্যা কাজ করে। স্থিতিবিদ্যা বাস্তবে কিন্তু অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আমাদের যে দৈনন্দিন যে জীবনে কাজগুলো আছে কিংবা বড়, বড় সব কাজকর্মে এসব ম্যাথ যেখানে দরকার পড়ে আরকি। স্থিতিবিদ্যার এই সমস্ত জিনিসপত্র অনেক দেখা যায়। উদাহরণ বেশ ভালোই আছে আরকি। দেখি প্রশ্নটা পড়ি কি বলছে এখানে। এ-সি-বি রশ্মি আছে একটা। একটা দড়ি আছে, রশ্মি মানে দড়ি তো নাকি। একটা দড়ি আছে এ-সি-বি। একটা দড়িকে আমি প্রকাশ করলাম এ-সি-বি দিয়ে। তো রশির দুই প্রান্ত বা দুই প্রান্তে একই আনুভূমিক রেখা। তো এখানে একই আনুভূমিক রেখা বলার কারণ হচ্ছে এ এবং বি যে বিন্দুটা আছে না, একই লাইন বরাবর আছে। এটা কিন্তু রশিটা আসলে এক লাইন বরাবর নাই, বরং এ এবং বি এই দুই প্রান্ত একই আনুভূমিক রেখাতে আছে। একটা আনুভূমিক রেখা আছে, একদম সমান্তরাল, ভূমি সমান্তরাল। এক প্রান্তে এ, এক প্রান্তে বি আছে। দুইটা বিন্দুতে এ এবং বি আছে, আবদ্ধ আছে। তার মানে অনেকটা কিরকম যে দড়ির দুই প্রান্ত আমরা কি করি, যে কাপড় শুকানোর জন্য বাঁধি না? আমরা তো সাধারণত কি করি, একদম সোজা সোজা করি। মানে দেওয়ালে এক প্রান্ত, দেওয়ালে আরেক প্রান্ত বাঁধি তো নাকি। তো কাপড় যখন আমি কি করি, মাঝখানে যদি কাপড় দিই, অনেকগুলো ভেজা কাপড়, তো ওটা একদম ডাউন হয়ে যায় না, নিচে নামে আসে না, যদিও দড়িটা আমার সোজাসুজি থাকে। কিন্তু যে ভরের কারণে কিছুটা কিন্তু নামে আসবে। তো আমি যদি সামান্য পরিমাণ ভরও দেই, তারপরেও এটা নামে আসবেই। এটা কোনোদিনও সোজা হবে না। তো রশিটির সেই বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তু গিঁট দিয়ে বাঁধা। এখানে গিঁট দিয়ে বাঁধা এবং গিঁট ছাড়া বাঁধা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা দিয়ে কিন্তু ম্যাথ উল্টাপাল্টা হইতে পারে। যদি বস্তুটা গিঁট দিয়ে না বাঁধি আমি, তাহলে বস্তুটা কি হবে, যে এই যে রশিটা আছে না, এটা মিডল পয়েন্টে আসবে। আর যদি গিঁট দিয়ে বাঁধি আমি, তখন মিডল পয়েন্টে না, বরং অন্য কোনো পয়েন্টে থাকতে পারে। এটা কোথাও একটা থাকতে পারে, দরকার নাই জানার। তো বস্তু গিঁট দিয়ে বাঁধা, তারপরে বলছে কি এবিসি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য স্মল এ স্মল বি স্মল সি দেওয়া আছে এবং ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত হইলে দেখাও কি সি এ অংশের টান। তার মানে সি এ রেখা বরাবর যে টান বল একটা কাজ করবে, সেটা কি ডাব্লিউ বি বাই 4 সি ডেল্টা ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এই অংশটা কিন্তু মূলত কজ এর সূত্র থেকে আসছে। কোন সূত্র? এই যে কস বি এর সূত্র থেকে কিন্তু এটা আসছে। তার মানে আমাদের প্রমাণে কস বি অটোমেটিক চলে আসবে এবং তার পরিবর্তে আমরা কি করবো, এই সূত্রটা বসাই দিব। আর এখানে এই ডেল্টাটা আসবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে। ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আসবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলে কিন্তু বেশ কয়েকটা সূত্র ছিল। যেমন একটা ছিল হচ্ছে সম্ভবত এবিসি বাই 4 একটা ছিল, তারপরে হাফ এবি সাইন সি, তারপরে হচ্ছে হাফ বিসি সাইন এ, এরকম। এই সূত্রগুলা আমাদের এখন কাজে লাগবে আবার। এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, সবকিছু দরকার আছে। এমনি এমনি কিন্তু ত্রিকোণমিতি দেয় নাই। ত্রিকোণমিতিতে কিন্তু ওই যে এবিসি বাই 4 সম্ভবত ইউজ করতাম না, তেমন একটা দরকার পড়তো না। এখানে কিন্তু এগুলো লাগবে। তো দেখি শুরুতে একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি। তো একই আনুভূমিক রেখা ধরলাম, এখানে একটা পয়েন্ট আছে এ, আর এখানে আরেকটা পয়েন্ট আছে কত বি। তো এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম কত বি। তো এখানে যেহেতু আমি এই যে রশিটা বাঁধছি, তার মানে সি বিন্দুটা মোটামুটি ধরলাম এইখানটায় আছে। এটা আসলে মাঝখানে হবে না, একদম আমার একদম মাঝখানে হয়ে গেল। মাঝখানে দেওয়া আসলে ঠিকও না, দিলে কোনো অসুবিধা নাই। মানে মাঝখানে থাকবে আমার কোনো গ্যারান্টি নাই। তো এই পয়েন্টটা আমার কত সি, এই পয়েন্টটা কত সি। ঠিক এই পয়েন্টে গিট দিয়ে একটা বস্তু বাঁধা আছে ডাব্লিউ ওজন, এবং ডাব্লিউ ওজনের বস্তুটা এদিক বরাবর, অবশ্যই ওজনটা নিচের দিকে কাজ করবে। তো এখন আমি এক কাজ করি, এটা একটু এরকম ভাবে টান দিয়ে দিই, তাহলে একটু সুবিধা হবে ম্যাথটা করতে। এদিক বরাবরও ঠিক সেম ভাবে। তো এই সি এ অংশ বরাবর টান ধরলাম কত টি, কি ধরবো আমি টি। আর সিবি অংশ বরাবর একটা টান আছে, সেটা টান এখানে না দিলেও কোনো অসুবিধা দরকার নাই, যেহেতু এখানে চাই নাই তো দরকার নাই। জাস্ট সি এ অংশে টান হলেই হবে। এখন আমরা কি করব, এটা যেহেতু আমার কি বলে সাম্যাবস্থায় আছে, একটা নাম দিই, এটা টি ওয়ান দিয়ে টি টু দিই। তিনটা বল কি করছে, সাম্যাবস্থা তৈরি করছে না? অবশ্যই সাম্যাবস্থা তৈরি করছে, তার মানে কি লামির উপপাদ্য প্রয়োগ করতে পারবো এখানে। তো লামির উপপাদ্য অনুসারে কি লিখতে পারি দেখি, টি ওয়ান ডিভাইডেড বাই সাইন। এবারে দেখি কোন কোনটা, এই যে এই কোনটা। তাহলে এখান থেকে এইটুকু কিন্তু 90 ডিগ্রি। ঝামেলা হচ্ছে এই কোনটা কত। এই কোণ যদি বি হয়, এই কোণ যদি বি হয়, তাহলে এই কোণটা কত, অবশ্যই বি হবে।
এ কি বলা হয় অনুরূপ কোণ নাকি একান্তর কোণ সম্ভবত, হ্যাঁ অনুরূপ হলে তো একই পাশে হয়, এটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এই কোণও কত বি, আর টোটাল কোণটা কত 90 প্লাস বি হবে, মানে কস বি আসবে আর কি। তো একবার না লিখি সমস্যা নাই, ইকুয়াল ডাব্লিউ বাই কোন কোনটা, এই যে এই কোনটা কত সি না, কি থাকবে সাইন, কি থাকবে ডাব্লিউ বাই সাইন। তো এবারে কাজ করব, ওই টি টু না লিখলেও দরকার নাই, কারণ ওটা আমার দরকার লাগবে না, তাহলে টি ওয়ান সমান এটা হচ্ছে সি অংশের টান কত টি ওয়ান ডাব্লিউ কস বি ডিভাইডেড বাই কত সাইন, কি থাকবে। এবারে কাজ করব সেটা হচ্ছে এখানে কস বি এর মানটা বসাই দিব, তাহলে ডাব্লিউ কস বি সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac না, আর এখানে সাইন সি আছে, তো এই সাইন সিটাকে রাখা যাবে না, সাইন সি থেকে কিন্তু আমরা মূলত ডেল্টা আনতে হবে। তো ডেল্টা থেকে আমরা কি জানি হাফ সাইন সি না, তাহলে এবি সাইন সি এটা জানি কি না, অবশ্যই জানি। তো আমরা কাজ করবো সেটা হচ্ছে এই হাফ এবি সাইন সি অলরেডি আসেই, অতিরিক্ত আমরা হাফ এবি আনবো কেন, কারণ আমার এখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা লাগবে সেজন্য। তো সাইন সি আগে থেকে আসে থাক, আমরা কি করবো হাফ এবি নিয়ে আসবো, হাফ এবি সাইন সি যেহেতু হাফ এবি আগে ছিল না, অতিরিক্ত নিয়ে আসছি, তার মানে কি করতে হবে গুণ করে দিতে হবে না, এই যে হাফ এবি গুণ করে দিলাম। এভাবে কিন্তু গুণ করার সুবিধা আর কি, আমি নিচে যেটা নিয়ে আসি সেটা টোটালটা গুণ করে দেবো, যদি উপরে নিয়ে আসতাম ভাগ করে দিতাম, এভাবে করতে মানে ভুল হবে না, উল্টাপাল্টা হবে না আর কি। তাহলে এবার আমি নিচের অংশটাকে ডেল্টা লিখতে পারবো, আর এখানে 4c আছে না, 4c হাফ এবি, আচ্ছা এ কাটা, ওদিকে হচ্ছে দুটো কাটা নাকি না, দুই দিয়ে গুণ হবে 4 হবে, আচ্ছা মিলছে মিলছে হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে আর কি। তো উপরে দেখি আমি এই অংশটাকে ডেল্টা লিখি, তারপর তো উপরে থাকবে হচ্ছে 4 × a² প্লাস c² মাইনাস b², আর উপরে আর কে থাকবে এবি থাকবে, আর কে থাকবে এবি থাকবে, আর নিচে আমি এই টোটালটা পরিমাণ ডেল্টা লিখবো ইন্টু 2ac, এর উপর থেকে আসছে কিন্তু এখন কিচ্ছু কাটাকাটি করি নাই, 2ac। তাহলে এবার কিছু কি বাদ গেল মনে হচ্ছে, 2ac হাফ এবি, আচ্ছা এখানকার এই যে একটা হাফ এটা নিচে কিন্তু গুণ হবে অবশ্যই, এই হাফটা কি হবে নিচে গুণ হবে না, আর এবিটাকে উপরে গুণ করে দিছি, একবারে করে দিলাম। এবার দেখি উপরে থাকবে হচ্ছে এই যে এই এ এবং এ কাটা, পরীক্ষা হলে এরকম না কেটে দেওয়া ভালো হবে, ওই কি থাকবে ডাব্লিউ বি ইন্টু a² প্লাস c² মাইনাস b², আর নিচে 2 × 4 মানে 4 ডেল্টা সি বা 4c ডেল্টা থাকবে, 4c ডেল্টা। আমার এটা কিন্তু আমার কি সি অংশের টান, এখান থেকে দেখাইতে বলছে, দেখানো হইলো। খুব ইজি একটা ম্যাথ, ম্যাথে কিচ্ছু নাই আসলে। এবারে আসি আমরা পরের ম্যাথে, ম্যাথটা একটু বোঝার আছে আর কি, কি বলছে চিত্রে এ এবং বি বিন্দুতে হালকা মসৃণ দড়ি, মানে এখানে দড়ি ওজনটা নাই বললেই চলে আর কি, হালকা মসৃণ দড়ি দুই প্রান্ত যার ভেতর দিয়ে ডাব্লিউ ওজন অবাধে গড়িয়ে চলতে পারে, এখন ডাব্লিউ ওজন সাম্যাবস্থায় থাকলে ডাব্লিউ এর মান কত নিউটন তা বের করো। তো এখানে কিন্তু আমার আগের মতো এই বস্তুটার গিঁট দিয়ে বাঁধা নাই, বরং বস্তুটাকে ছেড়ে দেওয়া আছে। আমরা যদি এক কাজ করি, যে কোনো বস্তুকে অবাধে চলতে দিই এবং একটা দড়ি যে কোনো এক প্রান্তে দিয়ে দিলাম, এবং দড়িটার দুই প্রান্ত কি করলাম আনুভূমিক বরাবর নির্দিষ্ট দুটো বিন্দুতে বেঁধে দিলাম, তো কি হবে বস্তুটা ঠিক একদম দুটি মাঝখান বরাবর গিয়ে থামে যাবে। এটা যদি কোনো রকম মসৃণ দড়ি হয়, হয়তোবা ওই যে ঘর্ষণের কারণে কিন্তু পুরো এটা যাবে না, সেজন্য এখানে প্রশ্নে বলছে হালকা মসৃণ দড়ি, তখনই একমাত্র এটা কাজ করবে। যেমন আমরা যদি অনেকটা কি সুতার মধ্যে কাজ করতে পারে, আমাদের কিন্তু ওই যে নর্মাল সুতা না, মসৃণ সুতা আছে কিন্তু ওই যে বড়শিতে ইউজ করা হয় মাছ ধরার কাজে আর কি, ওই সমস্ত সুতার ক্ষেত্রে এটা মানে কাজ করবে, এটা টোটালি ভালোভাবে কাজ করবে, কিন্তু বাকি ক্ষেত্রে যেমন নাইলনের যে দড়িগুলো আছে এগুলোতে কিন্তু এটা কাজ করবে না। অবশ্যই দড়িটাকে মসৃণ হইতে হবে, এবং এই বস্তুটা ঠিক কপি কলের মতো একটা গোল একটা আংটা থাকবে, যার কারণে বস্তুটা অবাধে চলতে পারে। আবার এমন না যে বস্তুটাকে বাঁধে দিব একদম, তাহলে কিন্তু হবে না আবার। তো যদি এরকম হয় তাহলে ওজনটা কত হবে নির্ণয় করো, এবং টান দেওয়া আছে 10.36 নিউটন, এই মোটামুটি ফিগার আমার, এই বিন্দু বি বিন্দু আছে, এটা হচ্ছে 75 ডিগ্রি। তো এখানে যেহেতু মসৃণ দড়ি এবং অবাধে চলাচল করতে পারে, তার মানে বস্তুটা অবশ্যই সুতার মাঝখানের বিন্দুতেই আসবে। কোথায় আসবে মাঝখানের বিন্দুতেই আসবে, এটা একটু বাংলা লেখা লেখা লাগবে আর কি, আমি জাস্ট মুখে বললাম। তার মানেটা কি, এই যে বিন্দুটা আছে না সি বিন্দুটা, এই যে এ সি এবং সি বিন্দুতে বস্তুটা আসছে আর কি, মানে অবশ্যই এখানে এসি আর কি হবে সিবি সমান হবে, এসি এবং কি হবে সিবি সমান হবে। তার মানে এ সিবি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা কি হবে সমান হবে, তার মানে এটা কত 75 ডিগ্রি হবে। যদি এটা 75, এটাও 75, মানে
টোটাল কত 150 নাকি 7 × 14 140, হ্যাঁ 150, তার মানে এটা কত 30 ডিগ্রি আসবে। এটা কত আসবে 30 ডিগ্রি আসবে। তো এখন কথা হচ্ছে আরেকটা কথা এখানে, যেহেতু এসি এবং সিবি সমান, এদিকে যদি টানের যে পরিমাণ সেটা 10.36 হয়, তাহলে এইদিকে টানের পরিমাণটাও 10.36ই থাকবে। এটা যেহেতু কি একদম মাঝখানে পয়েন্টে আছে, দুইটা সুতা সমান টান অনুভব করবে। এখানে চাইছে কি আমাদের ডাব্লিউ এর পরিমাণ, ডাব্লিউ এর মানটা আসলে বস্তুটার ওজন কত সেটা বের করতে হবে। তবে এক কাজ করি, আমরা আমাদের সেই জানা জিনিস লামির উপপাদ্য প্রয়োগ করি, দেখি কি পাওয়া যায়। তো এইদিকে যে টানটা সেটা আমি হচ্ছে এক কাজ করি, টি দিয়ে প্রকাশ করি। তাহলে কি বলতে পারবো, টি ডিভাইডেড বাই সাইন, টি ডিভাইডেড বাই সাইন কোনটা, এই যে এই কোণটা। আমার কথা হচ্ছে এই কোণটা কত, যদি এটা 75 হয় তাহলে এটা কত, অবশ্যই 75 ডিগ্রি হবে এটা। তার মানে টোটাল কোণটা কত, 90 প্লাস 75, 90 প্লাস কত 75। আর এই পাশে কত, টি গেল না, টিটা কত 10.36, পরে বসাবো সমস্যা নাই। আর ডাব্লিউটা লাগবে আমার, ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 30, সাইন কত 30, তার মানে এখান থেকে ডাব্লিউ ইকুয়াল কি থাকতেছে, টি সাইন 30, টি এর মানটা কত 10.36, হচ্ছে 10.36 নিউটন ইন্টু সাইন 30, না সাইন কত 30। ঠিকঠাক করলাম নাকি, হ্যাঁ ঠিকই আছে। আর নিচে কত সাইন 90 প্লাস 75, যেভাবে আছে এভাবে কি করবো, ক্যালকুলেটারে ফেলবো, দেখি মানটা কত আসে। ওটা হচ্ছে 10.36 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই কত, সাইন 90 প্লাস 70, আসতে হচ্ছে 20.01398, 20.20.01, এটাকে 4 বানাই দিই, 014, এত কি নিউটন দেওয়া আছে নাকি, হ্যাঁ নিউটন, কত নিউটন। এই হচ্ছে আমার কি, এবার আসি আমরা সি নাম্বার ম্যাথে কি বলছে দেখি। 5 কেজি ওজনের একটা বস্তু আছে, 5 কেজি ওজনের একটা বস্তু আছে। এই বস্তুকে কি করলাম, 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার দীর্ঘ দুইটি রশির সাহায্যে একটি আনুভূমিক রেখা 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে বাধা আছে, রশিতে টানের পরিমাণ কত নির্ণয় করো। তার মানে আমার কি 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দু আছে ধরলাম, এই হচ্ছে 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দু, একটা নাম দিলাম আমি এ, একটা নাম দিলাম কত বি। এ বি এর ডিস্টেন্সটা কত এখানে 20 সেন্টিমিটার, ভালো খুব ভালো। এবার আসি, তো দুইটা সুতা আছে, দুইটা রশি আছে, একটা 12 সেন্টিমিটার, একটা 16 সেন্টিমিটার, এবং এরা একটা রশির প্রান্ত এ বিন্দুতে, একটা রশির প্রান্ত বি বিন্দুতে, বাকি যে দুই প্রান্ত সেটা বস্তুতে সংযুক্ত হয়েছে। তার মানে 16 এবং 12, তো তো তাহলে 12 এদিক দিলাম, আর 16টা একটু যেহেতু লম্বা হবে সেজন্য এটা এভাবে দিলাম। এখান থেকে এটা হচ্ছে কত 16 সেন্টিমিটার, আর এখান থেকে এটা কত 12 সেন্টিমিটার, আর এই পয়েন্টের নাম দিলাম কত আমি সি, ঠিক আছে, এটা কত সি। আর এই মানে ঠিক এই পয়েন্টে কি করা আছে, সি বিন্দুতে একটা বস্তু বাধা আছে, সি বিন্দুতে একটা বস্তু কি আছে, বাধা আছে। এখন রশিতে টানের পরিমাণ নির্ণয় করতে বলছে, নাম দিলাম এটা টি1, এটার নাম দিলাম কত টি2 নাম দিলাম। তো এখানে কিন্তু টি1 যেটা আছে সেটা, সরি টি2 যেটা আছে সেটা কিন্তু বেশি হবে, কারণ টি2 কিন্তু এখানে উলম্ব রেখার সাথে বেশি কোণ উৎপন্ন করছে, তার মানে টি2 এর মান এখানে অবশ্যই বড় আসবেই আসবে। দেখি আমরা করে দেখি, অবশ্যই এটা মিলে যাবে, সমস্যা নাই। এখন সমস্যা হচ্ছে আমরা যখন লামির উপপাদ্য প্রয়োগ করবো তখন আমার এই কর্নার এই কোণগুলো কত সেটা বের করতে হবে। এই কোণ তো জানি না এটা আসলে কত, যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, cos a cos b cos a ফর্মুলা ফেলায় খুব ইজিলি বের করে ফেলা সম্ভব। কিন্তু আমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কি, যে 12 এবং 16 বর্গের সমষ্টি 20 সমান, মানে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইকুয়াল 20 স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা কি, এটা কি আমার পিথাগোরিয়ান ট্রায়ো বলা যাবে না, তিনটা বাহু। তার মানে এটা কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে, যেখানে অতিভুজটা কি এ বি, আর সমকোণটা কোনটা, ঠিক এইটা। তো এটা যেহেতু 90 ডিগ্রি পেয়ে গেলাম আমি, এটা কত 90 ডিগ্রি না, তার মানে এই কোণগুলো খুব ইজিলি বের করে ফেলা সম্ভব। কিভাবে, যে আমি যদি এই কোণটা বিবেচনা করি তাহলে কত আসবে, এটা যদি ট্যান এ হয়, মানে এটা যদি এ কোণ হয় তাহলে কি ট্যান এ সমান কি লেখা যাবে 16/12 না, তার মানে এই কোণটা কত ট্যান ইনভার্স 16/12, আর বি কোণটা কত ট্যান ইনভার্স 12/16, এই তো খুব ইজি। তাহলে দেখি আমরা এখানে হচ্ছে কি করবো, পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে পাই। এখানে একটু টান দিয়ে দেয় এটা, এই কোণ তাই না। তাহলে দেখি এখানে তাহলে কি করবো এখন, এই সাম্যাবস্থায় পিথাগোরাস বলতেছি কেন, লামির উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে প্রথমে টি1/,
এখানে কিন্তু বলতে হবে যে T1 আসলে সিবি বরাবর বা 16 সেন্টিমিটার রশি বরাবর। এখানে তো সিবি বলে নাই। 16 সেন্টিমিটার রশির টান এবং 12 সেন্টিমিটার রশির টান T2, এটা একটু মেনশন করে দিতে হবে। তাহলে T1 বাই কি আসবে, এই কর্নারটা না, এই কোণটা কত, এ কোণ, এটা যদি এ হয় তাহলে এই কোণটাও কত হবে, এ হবে, তার মানে কত, 90 প্লাস এ না, 90 প্লাস এ মানে কি কজ এ, একবারে লিখলাম কজ এ ইকুয়াল T2 ডিভাইডেড বাই কি আসবে, এখানে কজ 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 বি আসবে, কজ বি আসবে। আর ফাইনালি হচ্ছে ওজন, ওজনটা কি দেওয়া আছে, হ্যাঁ 5 কেজি দেওয়া আছে, তাহলে 5 কেজি ওয়েট ডিভাইডেড বাই এটা কত, সাইন 90, মানটা কত 1, সাইন 90। তাহলে এখান থেকে আমাদের T1টা আসবে কত, T1 ইকুয়াল 5, সাইন 90 মানটা তো 1, কজ এ। এখন এ কোণটা কত, এই যে এ কোণটা, এটা তো জানি না, তাহলে এই ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে কি বলতে পারবো, ট্যান এ ইকুয়াল লম্ব বাই ভূমি, নাকি লম্ব বাই ভূমি, লম্ব কত 16, যখন এটা ধরবো তখন এই এসিটা কি হবে, ভূমি হবে না, 16/12 থাকবে। তখন এ সমান কত, ট্যান ইনভার্স 16/12, এ সমান কত, ট্যান ইনভার্স 16/12। ঠিক সেম ভাবে T2 ইকুয়াল কি আসবে, 5 কস ট্যান ইনভার্স 12/16 আসবে। এটা হচ্ছে কোন কোনটা, বি কোনটা আর কি। তাহলে এখান থেকে একটু হিসাব করে দেখি কত পাওয়া যায়। এটা মানে ভালো একটা মানি দিবে আর কি, 5 কস ট্যান ইনভার্স 16/12, 16/12 কস থিটা মানটা সুন্দর আসবে, এর 3 আসছে, কত এটা 3। আর T1 আসলে কত, 3 কেজি ওয়েট। আর T2টা একটু হিসাব করি, এটা হচ্ছে কজ ইনভার্স ট্যান ইনভার্স 12/16 না, নিচে 16 উপরে কত 12, এটা আসছে 4। এই যে বলছিলাম কিন্তু শুরুতেই যে T2টা কি আসবে, অবশ্যই এখানে বেশি আসবে। তো যদি উত্তর ভুলও হয়, উল্টাপাল্টা হয়, মানে একটা বেশি একটা কম, তাহলে কিন্তু বোঝা যাবে আসলে কি, যে অবশ্যই কোথাও একটা গরমিল আছে। এবার আসি আমরা ডি নাম্বার ম্যাথে। তো আগেরটা পারলে ডি নাম্বারটা আসলে কিছুই না, ডি নাম্বার, ই নাম্বার, তারপরে এফ নাম্বারটা একটু বড় হবে। কারণ এফ নাম্বারে হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায় না, এমন ভাবে দিছে আর কি, 90 ডিগ্রি হয় না, একটু কষ্ট করা লাগবে, প্রত্যেকটা কোণ বের করতে হবে। দেখি অন্তত ডি কিন্তু নিজে পারা উচিত, এফ নাম্বারটা পারা উচিত, কিছুই না তেমন। তারপরে জি নাম্বারটা একটু কঠিন হতে পারে। আচ্ছা দেখি ধীরে ধীরে করতে থাকি, জি এবং এইচ নাম্বারটা সামান্য কঠিন মনে হতে পারে, নতুন টপিক তো, এটা হচ্ছে পড়লে একবার শিখলেই ঠিক হয়ে যাবে নি। আগে কি বলছে দেখি, যে একটি আনুভূমিক রেখায় 25 সেন্টিমিটার ব্যবধানে, অর্থাৎ আগের মতো, আগের বার কি ছিল 20 সেন্টিমিটার, এবারে 25 সেন্টিমিটার, তো ব্যবধানে দুইটি বিন্দুতে 31 সেন্টিমিটার লম্বা। তো এটাও মনে হইতে পারে যে 25 সেন্টিমিটার ব্যবধান, এখানে আবার 31 সেন্টিমিটার কেমনে হয়, বেশি হয়ে গেলে কেমনে, এটা আসলে সূত্র একটু নিচে নামিয়ে আসে না, ওই কারণে ওইরকম ভাবে আর কি। রশির দুই প্রান্ত বাধা আছে ভালো, রশির এক প্রান্ত হতে 7 সেন্টিমিটার দূরে ডাব্লিউ ওজনের একটি বস্তু সংযুক্ত করা হয়েছে। তাহলে 7 সেন্টিমিটার রশির টান 48 কেজি ওজন হয়, ডাব্লিউ এর মান নির্ণয় করো। খুবই ইজি একটা ম্যাথ। 25 সেন্টিমিটার ব্যবধান ধরলাম, এখান থেকে একটু কত 25 সেন্টিমিটার, এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম কত বি। ঠিক এই পয়েন্ট থেকে ধরলাম একটা সুতা, এবং এই পয়েন্টে সুতার একটা প্রান্ত বাধা আছে, এবং এখান থেকে 7 সেন্টিমিটার দূরে, এই যে 7 সেন্টিমিটার দূরে একটা বস্তু গিট দিয়ে বাধা আছে, তাহলে বাকিটা হবে কি এরকম না, ঠিক এরকম ভাবে কিন্তু সুতাটা থাকবে। যদি এটা 7 সেন্টিমিটার হয় তাহলে এটা কত, টোটালটা কত, 31 না, টোটালটা 31, 31 থেকে 7 বাদ, বাদ গেলে কি থাকবে, 24 থাকবে নাকি, 24 সেন্টিমিটার। তাহলে আমার কি বলছে এখানে, যে 7 সেন্টিমিটার যে রশির টান, সেটা 48 কেজি ওজন দেওয়া আছে। তার মানে এই দিক বরাবর একটা টান কাজ করতেছে, সেটা কত, 48 কেজি ওয়েট। এখানে একটা বস্তু, ডাব্লিউ ওজন একটা বস্তু কি সংযুক্ত করা আছে, এখন এই ডাব্লিউ এর মানটা বের করতে হবে। এটা আবারও কি পিথাগোরিয়ান ট্রায়ানা, 24 7, এখানে হচ্ছে 25, স্কোয়ার করে দেখি আসলে হয় কিনা। 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 625, হ্যাঁ 25 বর্গ কিন্তু 625, তার মানে এটা কি একটা পিথাগোরাসের ত্রিভুজ, সরি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যাবে, এটা কত 90 ডিগ্রি, সরি পিথাগোরাসের উপপাদ্য থেকে তো মানে বুঝলাম এটা আসলে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না। তাহলে এই কোণটা এবং এই কোণটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলা সম্ভব। হ্যাঁ, টান দিয়ে দিই। এবার আমরা কি করব, লামির উপপাদ্য, সাম্যাবস্থায় লামির উপপাদ্য প্রয়োগ করব। তাহলে এই যে 48 ডিভাইডেড বাই কি বলতে পারবো, সাইন, এই কোণটা যদি বি হয়, এই কোণটা কত বি, যেহেতু একান্তর কোণ, 90 প্লাস বি, 90 প্লাস বি মানে কি কস বি, 48/cos বি থাকবে ইকুয়াল, আর এ পাশে 40 ডাব্লিউ বাই কি থাকবে, সাইন 90 থাকবে। তার মানে এখান থেকে ডাব্লিউ ইকাল কি আসবে, সাইন 90 তো 1,
48/cos b, cos b, b কত, বি কোনটা কোনটা, এটা না, তাহলে এটাকে আমি হচ্ছে ভূমি ধরবো, বিসি কে, এটা সি দিলাম, বিসি কে ভূমি ধরবো, তাহলে tan ইনভার্স 7/24, বি এর মানটা tan ইনভার্স 7 বাই কত, 24, হিসাব করে কত আসে দেখি, 48/cos tan ইনভার্স 7/24, তাহলে একবার হিসাব করলেই হবে, কোনো অসুবিধা নাই। তো আসতেছি এটা হচ্ছে কত, 50 কেজি ওয়েট। তো এটা কিন্তু আসলে হাতে হাতে করা সম্ভব, মানে ক্যালকুলেটর না ইউজ করেও এটা কিন্তু করা সম্ভব। তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কি বলে, এমসিকিউ বলতেছি কেন, হ্যাঁ এমসিকিউ তে আসতে পারে। এটা কিন্তু আসলে কতক্ষণ সময় লাগতে পারে, 1 মিনিট, 1 মিনিট কিন্তু করে ফেলা যায় এটা। আর যদি হচ্ছে কি বলে লিখিত তো আসার সম্ভাবনা কম, এত ইজি ম্যাথ দিবে না ঢাকা ইউনিভার্সিটিতে, এত ইজি ম্যাথ কখনোই দিবে না। তবে ইজি ইজি দিবে কিন্তু সময় বেশি লাগবে আসলে, ওখানে কিন্তু সময় আসলে অনেক একটা ঝামেলা হয় সময় মেনটেন করা, তো কম সময়ে। এমসিকিউ তে হচ্ছে মানে বিশেষ করে কম, এমসিকিউ তে তো সময় কম দিতে হবে আর কি, দিয়ে লিখিততে বেশি সময় দেওয়া উচিত। আমি এভাবে করছিলাম আর কি, যে 35 মিনিটে মোটামুটি এমসিকিউ 57 কি 58টা দাগাইছিলাম, যেটা আমার কিন্তু লিখিতে অনেক হেল্প করছিল, তার কারণে পজিশন অনেক আগায় আসছিল, টপ সাবজেক্ট আসছিল আর কি। দেখি ই নাম্বারটা কি বলছে এখানে, 17 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্তদ্বয়, 17 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্তদ্বয় একই আনুভূমিক রেখার 13 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটি বিন্দুতে আবদ্ধ আছে। তো সুতাটি এক প্রান্ত 12 সেন্টিমিটার, সরি 5 সেন্টিমিটার দূরে তার সাথে 3 কেজি ওজনের বস্তু সংযুক্ত করা হয়েছে। সুতাটির প্রত্যেক অংশে টান নির্ণয় করো। এখানে পিথাগোরাস উপপাদ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলে আসবে। দেখি শুরু করি। 13 সেন্টিমিটার দূরে দুটো বিন্দু আছে, তার মানে এখান থেকে এটা কত, 13 সেন্টিমিটার, দুইটা বিন্দুতে আছে, এবং 17 সেন্টিমিটার দীর্ঘ একটা সুতা আছে। তো এই সুতার এক প্রান্ত ধরলাম, এই প্রান্ত হইতে 5 সেন্টিমিটার দূরে এই বস্তুটা বাঁধা আছে গিট দিয়ে, কিন্তু এটা কিন্তু অবশ্যই সংযুক্ত করা আছে, মানে এই বস্তুটা এখান থেকে সরবে না, অবশ্যই গিট দিয়ে দেওয়া আছে, আর বাকিটা ঠিক এরকম ভাবে থাকবে। তাহলে টোটালটা যদি 17 হয়, এটাতে 5, এটা কত, 12 সেন্টিমিটার অবশিষ্ট সুতা, আর এখানে একটা বস্তু সংযুক্ত করা আছে। বস্তুর ওজন কত, 3 কেজি ওয়েট, 3 কেজি ওয়েট। টান দিলাম, এটা অবশ্যই কি 90 ডিগ্রি আগের মতো, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত আসবে, 169, রুট করলে কত, 13 আসবে। নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এটা কত, সি বিন্দু। এবার এখানে কি করবো আমরা, আচ্ছা সুতাটির প্রত্যেক অংশের টান, এদিকে একটা টান T1, এখানে কিন্তু অবশ্যই T1 বড় আসবে, T1টা কি আসবে, T1 গ্রেটার দেন T2 আসবে। তাহলে দেখি পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি, T1 বাই সাইন 90 প্লাস এটা 90, এটা কত বি একান্তর কোণ, তাহলে কি 90 প্লাস বি থাকবে ইকুয়াল T2 বাই সাইন, এই টোটাল কোণটা কত, সাইন 90 প্লাস এ আসবে, সাইন 90 প্লাস এ থাকবে। আর এখানে হচ্ছে 3 কেজি ওয়েট, তো তাহলে 3/sin 90, সাইন 90। তাহলে এখান থেকে আমরা T1 ইকুয়াল কি বলতে পারবো, 3 × sin 90 প্লাস বি মানে কি cos বি, আর এখান থেকে T2 ইকুয়াল কি বলতে পারবো, 3 cos এ। এবারে 3 cos বি, বি কোনটা কোনটা, এই যে এই কোনটা না, tan ইনভার্স 5/12, tan ইনভার্স 5 বাই কত 12, আর এখান থেকে T2টা আসবে কত দেখি, 3 cos এ কোনটা কত, এটা হচ্ছে tan ইনভার্স 12/5, tan ইনভার্স 12 বাই কত 5, এটা পুরোপুরি দেখি ক্যালকুলেটরে উঠাই দেখি কি আসে, 3 cos tan ইনভার্স, tan ইনভার্স 5/12, 5/12, এটা আসছে 36/13, এভাবে রেখে দিব নাকি, বইতে কি দেখছি দেখি, এইভাবে রেখে দিই, বইতে এভাবে আছে। আর এটা কত 39, সরি 36, 36 বাই কত 13 কেজি ওয়েট, আর এটা কত আসে 12/5 না, উল্টাই দিব, 12/5, আসছে 15/13, 15/13। তা বলছিলাম এখানে কিন্তু T1 অবশ্যই বড়, অনেক বড়, এত কেজি, এটা হচ্ছে কি আমার উত্তর। এখানে একটু মেনশন করে দিলে ভালো হয় যে এই অংশ বরাবর টান এত, আর এই অংশ বরাবর টান এত। আচ্ছা এবার আসি আমরা 8 নাম্বার ম্যাথে। তো এটা কিন্তু হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আসবে না, একটু কোণের মানটা কষ্ট করে বের করতে হবে। তো দেখি এখানে আসলে বলছে এটা কি, যে 4 মিটার দীর্ঘ আনুভূমিক এবি রেখা আছে, ভালো এবি রেখাটা দেই, 4 মিটার দীর্ঘ একটা এবি রেখা আছে, খুব ভালো, এখানে 4 মিটার, হ্যাঁ 4 মিটার অনেক বড়। তো এবি রেখার এ এবং বি বিন্দুতে 2 মিটার এবং 3 মিটার দৈর্ঘ্যের দুইটি তার আছে, 3 আর 2 5, তার মানে অবশ্যই এবির থেকে লেন্থটা বড় থাকবে, ত্রিভুজ উৎপন্ন করবে।
যদি তারের দুই প্রান্ত বাঁধা আছে এবং অপর দুই প্রান্ত অবশ্যই কি 8 কেজি ওজনের একটা বস্তুকে বেঁধে ঝোলানো হয়েছে। এর মানে কিরকম যে এখানে তো কিছু বলে নাই, তাই না? মানে এসি এবং বিসি কত হবে এটা বলে নাই। ইচ্ছা মতো আমরা কি করব? আচ্ছা, এ বিন্দুতে 2 দেই আর বি বিন্দুতে 3 দেই, যেহেতু আগে পরে আসলে উল্টোপাল্টা করানো ঠিক না আসলে। এখানে দিলাম হচ্ছে 2 আর এটা দিলাম কত 3 মিটার। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয় নাই। এটা হচ্ছে সি বিন্দু। এখানে একটা বস্তু ঝোলানো আছে। ওজন কি দেওয়া আছে? 8 কেজি দেওয়া আছে, 8 কেজি ওয়েট। তাহলে এদিক বরাবর T1 আর এদিক বরাবর সুদের টানটা কত T2 ধরলাম। T1 এবং T2 বের করতে হবে। তাহলে আমার এই কোণটা লাগবে এবং এই কোণটা লাগবে, আবার এই কোণটাও, সবগুলো কোণই আসলে লাগবে। আর কি কি দেওয়া আছে? এটা 4 মিটার, তারপরে এটা হচ্ছে 2 মিটার, এটা কত মিটার? 3 মিটার। সবগুলো কোণ এখন বের করতে হবে বসে বসে। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারবো? আরেকটু সুবিধা মানে বলে বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে একটু মার্ক করে দেই যে এই এসি এর যে দৈর্ঘ্যটা সেটা কত আমার বি, তারপর হচ্ছে বিসি এর যে দৈর্ঘ্য সেটা কত স্মল এ, আর এটা কত স্মল সি। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা cos a ইকুয়াল কি বলতে পারবো? বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কত 2bc লিখতে পারবো কিনা? অবশ্যই। তাহলে এখানে বি মানটা কত 2, 2 এর উপরে স্কোয়ার প্লাস সি তার উপরে স্কোয়ার, সি কত 4 না, 4 এর উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ কত 3 ডিভাইডেড বাই 2bc না, তাহলে 2 ইন্টু 2 ইন্টু কত 4। একটু হিসাব করে দেখ দেখি কত আসে। 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 4 আসতেছে 11/16। 11/16? তার মানে এ কোণটা কি cos ইনভার্স 11/16 আসবে। ঠিক সেম প্রসেসে আমরা যদি cos বিটা বের করি, তাহলে cos বি সমান কি আসবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার না, এ কত 3। তাহলে 3 স্কোয়ার cos বি বের করতেছি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে এখান থেকে 3 স্কোয়ার মানে 9 প্লাস 4/16 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 2 6 424, আসছে 7/8। তার মানে বি কোণটা আসবে কত? cos ইনভার্স 7/8। আর cos এটা বের করে রেখে যদি দরকার পড়ে, সবগুলো লাগবে আসলে এখানে। তাহলে cos c ইকুয়াল আসবে কত দেখি, না লিখি এবার। তাহলে cos c না, শুধুমাত্র c স্কোয়ারটা বাদ যাবে, তার মানে 2 3 2 3 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, আর নিচে 2 ইন্টু 2 ইন্টু 3 আসছে -1/4। -1/4, তার মানে এটা হচ্ছে স্থূলকোণ আসবে আর কি। এটা কত আসবে? স্থূলকোণ আসবে। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন কি করবো? সাম্যাবস্থায় লামির উপপাদ্যটা প্রয়োগ করবো। তাহলে কি বলতে পারি? টি ওয়ান বাই সাইন 90 প্লাস সি, সরি এটা কত বি কোণ না, সরি সরি এটা হচ্ছে বি কোণ, সাইন 90 প্লাস বি, সাইন 90 প্লাস বি মানে কি কস বি ইকুয়াল টি টু ডিভাইডেড বাই কত সাইন 90 প্লাস এ কোণ, এই কোণটা কত এ, এটা যদি এ হয় এটা এ হবে অবশ্যই একান্তর কোণ। আর টি2 বাই কত সাইন 90 প্লাস এ মানে কস এ থাকবে ইকুয়াল ডাব্লিউ কত 8 কেজি ওয়েট ডিভাইডেড বাই এই কোণটা কত সি কোণ না, তাহলে সাইন সি থাকবে। তো মোটামুটি আমাদের কাজ শেষ, এবার দেখি। তাহলে এখান থেকে আমরা জাস্ট টি1 সমান কি বলতে পারি? 8 ডিভাইডেড বাই সাইন সি, সাইন সি, সি মানে কত cos ইনভার্স 1/4, cos ইনভার্স -1/4 ইন্টু cos বি দিয়ে গুণ করবো। cos বি কত বের করে রাখছি অলরেডি 7/8, 7/8। ঠিক সেম ভাবে টি2 ইকুয়াল কি আসবে? 8 ডিভাইডেড বাই সাইন সি থাকবে না, তার মানে সাইন cos ইনভার্স -1/4 ইন্টু কত, এটা হচ্ছে কত cos এ, cos এর মানটা বের করে রাখছি 11/16, 11/16। এবারে সবগুলা কি করবো? এখন ক্যালকুলেটারে যেভাবে আছে এভাবে তুলে ফেলবো, দেখি আসেটা আসলে কি। তাহলে এখানে 8 8 কাটা না, তাহলে 7/7 সাইন cos ইনভার্স -1/4। এখানে ব্র্যাকেট ঠিকঠাক ভাবে দেওয়া লাগবে, উল্টা পাল্টা উত্তর দিবে। এখানে হচ্ছে আসতেছে 7.229, তো এটা এভাবে রাখা যায়, অথবা বইতে যেহেতু রুট আকারে দেওয়া আছে, এখন সমস্যা হচ্ছে এটা রুট আকারে কেমনে প্রকাশ করবো। খুবই সহজ একটা বুদ্ধি আছে, যেটা আসছে এটা এভাবে রেখে দিব 7.22। এবার কি করবো? এটাকে স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে আসছে 784/15। তারপরে কি করবো? এটাকে রুট করে দিব, তাহলে ঠিকঠাক ভাবে বই যেভাবে আছে এইভাবে আউটপুট দিবে। এবার আসতেছে 28√15/15। তো √15/15 মানে কি 1/√15, এটা আসবে কত 20
8/√15 আসবে। ঠিক সেম ভাবে আমরা T2টাও বের করে ফেলি। আচ্ছা 11/16 না, তাহলে আগেরটা একটু এডিট করবো জাস্ট। এখানে আছে 11 × 8, 11 × 8, আর নিচে কত 16 গুণ হবে এক্সট্রা করে। ঠিক এটা আসছে 5.68। এটাকে আবার কি করবো, স্কোয়ার করবো, তারপর এটাকে রুট করে দেবো। এটা আসতেছে 22/√15, 22/√15, এত কেজি ওয়েট। এককগুলা দেওয়া উচিত কিন্তু, যাতে ভুল না হয়। কেজি ওয়েট একক না দিলে নাম্বার কাটতে পারে। নাম্বার আসলে কাটার কথা না, যেহেতু বড় হয়ে গেছি তো। আচ্ছা এবার আসি আমরা জি নাম্বার ম্যাথটাই। তো ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ আর কি, গুরুত্বপূর্ণ বলা যায় না অতটাও, একটু মাথা খাটানোর মতো। কি বলছে দেখি, 12 মিটার এবং 16 মিটার দৈর্ঘ্যের দুইটি রশির সাহায্যে 30 কেজি ওজনের একটি বস্তুকে ঝোলানো হয়েছে। ভালো। তো রশি দুটির অপর প্রান্ত 20 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের দুই প্রান্তে বাঁধা আছে। দণ্ডটি এরূপভাবে স্থাপন করা হয়েছে যেন বস্তুটি এর মধ্যবিন্দু ঠিক খাড়া নিচের দিকে থাকে। রশি দ্বয়ের টান নির্ণয় করো। আচ্ছা এখানে কি কি বলছে আমি বলি আগে। একটা দণ্ড আছে এবং এটা দৈর্ঘ্য 20 মিটার। ভালো, বললাম এটা হচ্ছে একটা দণ্ড, বোঝানোর জন্য করতেছি আমি। এই দণ্ডটা এভাবে আছে আর কি। এখন এই যে দণ্ডটা দুই প্রান্ত দুইটা রশি আছে, একটা 12 মিটার, একটা 16 মিটার, একটা 12 মিটার, একটা 16 মিটার, ঠিক এই অবস্থায় আছে। এবং এখানে একটা আমি বস্তু ঝুলাই দিছি, 30 কেজি ওজনের একটা বস্তু ঝুলাই দিছি। এটা হচ্ছে 12 মিটার, 16 মিটার, 20 মিটার। এখন কথা হচ্ছে, আমি যদি এই অবস্থায় রাখি এটা, আমি যদি এই অবস্থায় রাখি, এই বস্তুটা ঠিক এই বরাবর, দণ্ডের এই বরাবর থাকবে না। কিন্তু আমার প্রশ্ন অনুযায়ী কি বলতে হবে, যে দণ্ডটা এমন ভাবে থাকবে যাতে করে কি হয়, এই বস্তুটা এর মধ্যবিন্দুর ঠিক নিচ বরাবর থাকে খাড়া। তার মানে এটা যদি মধ্যবিন্দু হয়, এই মধ্যবিন্দু নিচ বরাবর আমার এই বস্তুটা থাকতে হবে। কিন্তু এখন কিন্তু আমার বস্তুটা নাই। তাহলে আমার কি করা উচিত, এই দণ্ডটা একটু ঘুরাই দেওয়া উচিত না? অথবা কি সম্ভব না। ঘুরাই দেওয়া বলতে আমি এটা একটু রোটেট করে দেখাই। আমার আবার হচ্ছে মাউসের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ঝামেলা। এই রাত্রে অনেক বাজে, এখন তো দোকানও খোলা নেই, 1টা বাজে। আমি যদি একটু রোটেট করে দেখাই, ঠিক এইভাবে, মোটামুটি হ্যাঁ, ঠিক এইরকম একটা পজিশনে আমার এই দণ্ডটা রাখতে হবে। আমার কিন্তু দণ্ডটা সোজাসুজি রাখা যাবে না। এখন কিন্তু বলা যায় কি, যে আসলে এই মধ্যবিন্দুর এই সোজা বরাবরই আসলে আছে এই বস্তুটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি সিনারি। এটা আরেকটু সুন্দরভাবে লিখি, আমি সাজাই, কারণ ম্যাথ করতে অসুবিধা হতে পারে। দণ্ডটা ধরলাম ঠিক এই বরাবর এভাবে আছে। এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, এ বি নাম দিতে পারি আমি। এ দিলাম, বি দিলাম। তো এখান থেকে একটা সুতো আছে এইভাবে, আরেকটা সুতো আছে ঠিক এইভাবে। এটা হচ্ছে কত মিটার, 12 মিটার। এটা হচ্ছে কত, 16 মিটার। এটা হচ্ছে কত, 20 মিটার। ঠিক এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে বস্তুটা আসলে মধ্যবিন্দু বরাবর আছে। আমার চিত্রটা হইলো না ভালো, দেখি আরেকবার। ঠিক এই পয়েন্ট ধরলাম, তাহলে এখানে টানে দিই, এখান থেকে এটা এরকম ভাবে দিয়ে দিই। এবার মোটামুটি ঠিক আছে। এখানে একটা বস্তু ঝুলানো আছে, সেই বস্তুর ওজনটা কি দেওয়া আছে, 30 কেজি দেওয়া আছে, 30 কেজি ওয়েট দেওয়া আছে। তাইছে কি, রশি দ্বয়ের টান ধরলাম এটা T1, ধরলাম এটা T2, এটা কত T2, এটা দিলাম সি, এটা দিলাম কত ডি। তাহলে আমার এই অংশটা দরকার নাই, এটা মুছে দিই। আশা করি আসলে বোঝা গেছে দণ্ডটা আসলে কিভাবে স্থাপন করা উচিত। হয়তোবা এটা সম্ভব না কিন্তু। তাহলে এখন একটু একটা জিনিস দেখবো, বহুদিনের জিনিস, অনেকে পড়া থাকতে পারে, অনেকে নাও পড়া থাকতে পারে। একটা সমকোণী ত্রিভুজ আছে ধরলাম, একটা কি সমকোণী ত্রিভুজ আছে। ভালো। তো সমকোণী ত্রিভুজের মধ্যবিন্দু, অতিভুজের মধ্যবিন্দু যদি এটা হয়, আমি যদি এক কাজ করি, অতিভুজের মধ্যবিন্দু এবং এই বিন্দুটা যোগ করে দিই, তাহলে তাহলে কি হয়, এই যে এইটার পরিমাণ সমান হয়, এবং এইটাও কি হয়, এই তিনজনে কি হয়, পরস্পর সমান হয়। এটা অনেকেরই জানার কথা, যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু হয়। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু হয়, যদি আমার আঁকানো ঠিক হয় না এটা। তার মানে এখান থেকে কি বলা যাবে, এইটা, এইটা সবাই কি বৃত্তের ব্যাসার্ধ না, প্রত্যেকেই সমান। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আরেকটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান। আমাদের এই বিষয়গুলো এখানে দরকার আছে, সেজন্য বললাম আমি। আর এটা যেহেতু পিথাগোরিয়ান ট্রায়ো, এই যে 16, 12 এবং 20, তার মানে এরা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। কোণটা কত, 90 ডিগ্রি। এবং
যেহেতু বলছে এই যে ওজনটা মধ্যবিন্দুর খাড়া নিচের দিকে আছে, তার মানে এটা অবশ্যই এবি এর মধ্যবিন্দু। তার মানে এডি সমান কি বিডি লেখা যাবে কিনা? অবশ্যই যাবে, এডি সমান বিডি। আবার একটু আগে বললাম যেহেতু মধ্যবিন্দু, তার মানে এডি সমান বিডি সমান সিডি লেখা যাবে, অবশ্যই সিডি লেখা। তার মানে আমরা যদি এই কোণটা বের করি তাহলে এই কোণটাও পারবো, আবার যদি এই কোণটা বের করি তাহলে এই কোণটাও বের করতে পারবো খুব ইজিলি। তো এটা বের করার একটাই কারণ আছে, সেটা হচ্ছে আমাদের এই নিচের কোণটার দরকার। এটা না হলে তো আমরা কি করতে পারবো না, ম্যাথটা সলভ তো করতে পারবো না, তাই না? আমার কিন্তু এই টোটাল কোণটা কিন্তু 90 ডিগ্রি, টোটাল কোণটা 90 ডিগ্রি, বাট এটা না জানলে কিন্তু আমি এটা পাবো না। আগের বার তো খুব ইজিলি বের হয়ে গেছিল একান্তর কোণ, বাট এখানে কি একান্তর কোণ বলতে পারবো? সম্ভব না কিন্তু। কারণ এই যে এবি যেটা সেটা কিন্তু সমান্তরাল না, এটা কিন্তু ভূমির সমান্তরাল না। ঝামেলা কিন্তু আছে, বেশ ভালো ঝামেলা আছে। তাহলে আমরা এই যে এই কোণটা বের করে ফেলি, এই কোণটা বের করে ফেলি আগের মতো করে cos a। তাহলে cos a সমান কি বলতে পারবো? 16 স্কোয়ার বাদ যাবে, তাহলে 20 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 20 ইন্টু কত 12, এটা একটু হিসাব করে দেখি কত আসে। 20 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 20 ইন্টু 12, 3/5। cos a এর মানটা আসছে কত? 3/5। এবারে লাগবে হচ্ছে cos b টাও লাগবে, ওটা বের করে রাখি cos b। একবারে হিসাব করবো, লিখবো না। cos b না, তার মানে b স্কোয়ারটা বাদ যাবে, 12 স্কোয়ার বাদ যাবে। এবং উপরে হচ্ছে 20 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 16 ইন্টু 20 আসছে 4/5। তাহলে এখানে cos বিটা ইকুয়াল 4/5 আসতেছে। তো মোটামুটি অনেকটা কাজ শেষ, আর কিছু দরকার নাই, না আর কিছু দরকার নাই। তো এখানে একটা কোণ বের করলে হয়তো 90 থেকে জাস্ট বিয়োগ করলে আরেকটা বের হয়ে যেত। আচ্ছা, সমস্যা নেই, বের করছি যখন। এবার আমরা কি করব? আমাদের সমকোণী ত্রিভুজে সাম্যাবস্থায় লামির উপপাদ্যটা প্রয়োগ করব। তাহলে টি ওয়ান ডিভাইডেড বাই কি থাকবে? সাইন সাইন 90 প্লাস সাইন 90 প্লাস এই যে এই কোণটা, কোন কোণটা? এই কোণটা। আচ্ছা, আরেকটা বেশি করা যায় এখানে, সেটা হচ্ছে আমার এই কোণটা বি না, যেহেতু এটা সমান, এই বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণটা বি হলে এই কোণটা বি হবে। তার মানে এই কোণটা কত? 180 মাইনাস বি না? একটু সুবিধা হয়ে গেল। তাহলে এখানে আসলে 180 মাইনাস বি লিখলেই হচ্ছে। আর এপাশে টি2 ডিভাইডেড বাই কি বলতে পারবো? 180 মাইনাস এ সাইন 180 মাইনাস এ। আর এই পাশে হচ্ছে 30 কেজি ওয়েট, তো তাহলে 30/sin 90 বলা যাবে। এবার দেখি একটু হিসাব করা যাক। তাহলে টি1 ইকুয়াল সাইন 180 মাইনাস বি মানে সাইন বি থাকবে। তাহলে 30/sin 90 মানে 30 ইন্টু সাইন বি। এই বি এর মানটা আবার কত? বি এর মানটা cos ইনভার্স 4/5, cos ইনভার্স 4/5। এটা গেল টি1। আর টি2টা ঠিক সেম ভাবে 30 সাইন cos ইনভার্স, এটা কত? 3/5 আসবে, 3/5। হিসাব করা যাক, দেখি কি আসে। 30 সাইন cos ইনভার্স 4/5, একটা আসতেছে হচ্ছে 18, এটা আসতেছে কত? 18 কেজি ওয়েট দিয়ে দিই, যেহেতু ওজন ছিল। আর এটা কত? 3/5, 3/5। এটা আসছে 24, টি2 আসতেছে কত? 24 কেজি ওয়েট। তাহলে এই দুটো হচ্ছে আমার কি উত্তর। এবার আসি আমরা 8 নাম্বার ম্যাথে। এই ম্যাথটা ঠিক আগের মতোই, কোনো পার্থক্য নাই। তার মানে কি বলছে? একটা লাইনও পার্থক্য নাই, জাস্ট 20 পাউন্ড আগের মতোই। আমরা কাজ করি, আচ্ছা শেষ করে দিই, সমস্যা এটাও করে দিই আর কি। তো ধরলাম আমার দণ্ডটা এইভাবে আছে, এই বরাবর। ম্যাথ পড়তেছি না, একই জিনিস, 10 ফিট। এটা হচ্ছে 6 ফিট, 6 ফিট মধ্যবিন্দু বরাবর আছে। এটা হচ্ছে কত? 8 ফিট। এটা কত? 8 ফিট। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কাজ। এটা এদিক দিলাম, একটা বস্তু দিলাম এদিক বরাবর আছে। বস্তুটা কত ওজন? 20 পাউন্ড। আর 20 পাউন্ড মানে এলবি দিয়ে প্রকাশ করে নাকি? বইতে দেওয়া নাই। 20 পাউন্ড সম্ভবত এলবি দিয়ে প্রকাশ করে, আমার খেয়াল মানে খেয়াল হচ্ছে না আর কি। এইভাবে থাক, সমস্যা নাই। অথবা একক ওজন বা কেজি ওজন দিলে অসুবিধা নাই, একক ওজন দিলে ঠিক আছে। তো আমাদের এই দিক বরাবর অংশের টান ধরলাম আমি টি1, আর এই টানটা ধরলাম কত? টি2। এখন বাকি কাজ করব। নাম দিই এ, এটা বি, এটা কত? সি। তাহলে আগের মতো টি1/সাইন 180 মাইনাস এ, 180 মাইনাস এ কি থাকবে? এটা এ, এটাও এ। হ্যাঁ, 180 মাইনাস এ মানে সাইন এ থাকবে আর কি, সাইন এ। টি2 কি থাকবে? সাইন বি থাকবে। আর এদিকে হচ্ছে 20/sin 90 থাকবে। তার মানে
Q1 এর মানটা আসবে কত 20 sin a। আগের বার কিন্তু এই ম্যাথই করলাম, সেজন্য করতেছি না, আশা করি বোঝা যাবে। আমার এ কোণটা লাগবে, তো তাহলে এই কোণটা কেমনে বের করবো, cos দিয়ে বের করতে হবে। তাহলে এ কোণ বের করবো মানে 8 বিয়োগ হবে 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10 ইন্টু 6, 3/5, আবার আগের মতো cos ইনভার্স 3/5। আর T2টা আসবে কত 20 sin। তাহলে এবার T2 মানে cos b, b না, তাহলে 6 বাদ যাবে, পরে 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10 ইন্টু 8, 4/5 আসতেছে। দেখো তো cos ইনভার্স 4/5। তাহলে T1 ইকুয়াল, হিসাব করা যাক, 20 sin cos ইনভার্স 3/5, এটা আসতেছে 16। দেখো তো 16 এলবি দিতে পারি। আর এটা হচ্ছে T2টা কত আসবে দেখি, 4 উপরে না, 4/5, তাহলে এটা আসছে কত 12। T2টা কত 12 পাউন্ড। এই হচ্ছে আমাদের কি। আচ্ছা, এবার আসি আমরা 7 নম্বর ম্যাথে। তো 7-এর এতে কি বলছে এখানে, এটা বইয়ের 18-19 সালে আসছিল। তো 5 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি দড়ির এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো আছে, ভালো, এবং অন্য প্রান্ত 10 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। তো গোলকটির ওজন যদি √5 কেজি হয়, তাহলে দড়ির টান কত কেজি নির্ণয় করো। এখানে দেরির না হবে, এখানে আছে দড়ির, টাইপ করতে ভুলে গেছে আমার। তো দড়ির টানটা আমার কি করতে হবে, বের করতে হবে। তো এটা প্রথমে হচ্ছে চিত্র আঁকানোর চেষ্টা করি কেমন হতে পারে। ধরলাম এটা আমার কি দেওয়াল, এটা আমার কি একটা উলম্ব দেয়াল, তাই না? তো এই দেয়ালে একটা সুতা আছে, এই দেওয়ালে একটা এই যে দড়ি আছে, এবং এই দড়ির এই প্রান্তে একটা 10 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট সুষম গোলক যুক্ত আছে। ধরলাম এই গোলকটা ঠিক এইভাবে আছে, সুন্দর মতো হবেই না আমার জীবনেও। এই হচ্ছে আমার কি সেই গোলকটা, ধরলাম কেন্দ্রটা এটা। তো এই ক্ষেত্রে একটা মজা কি, যে যদি আমি কখনো সুতাটা এইভাবে আটকাই, একটা গোলকে আটকাই, তাহলে এই সুতাটা ঠিক, যদি আমি এই সুতাটাকে একটু এই লাইনটাকে যদি বর্ধিত করি, তাহলে এটা ঠিক এই ব্যাস বরাবর কিংবা এই কেন্দ্র বরাবর চলে যাবে। ঠিক এই কেন্দ্র দিয়ে কি হয়ে যাবে, এই লাইনটা চলে যাবে। তো যেহেতু এই সুষম গোলক, এটা একটা ওজন আছে, এই ওজনটা কাজ করবে কি ঠিক নিচ দিক বরাবর না। আবার এই গোলকটা যেহেতু দেওয়ালে ঠেস দিয়ে আছে, হেলান দিয়ে আছে, তার মানে এই দেওয়ালে কি করতেছে, এই গোলকটা একটা বল প্রয়োগ করতেছে না। ঠিক নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি হবে, এই দেওয়ালটা আবার এই বলটার উপরে কি করবে, একটা বল প্রয়োগ করবে, ঠিক অপোজিট ডিরেকশনে এদিক বরাবর। এটা কি লব্ধি প্রতিক্রিয়া বল কাজ করবে কিনা, লব্ধি তো না, সরি, প্রতিক্রিয়া বল। দেওয়াল কি করবে, প্রতিক্রিয়া বল একটা এর উপরে ক্রিয়া করবে। তাহলে আমার এই যে সুতাটা যে আছে, সুতাটা ও একটা টান অনুভব করবে না এদিক বরাবর, দিলাম কত, এটা টি। এই হচ্ছে আমাদের মোটামুটি সিনারি। আর ওগুলোকে ওজন দেওয়া আছে W √5 কেজি। আমার কি বের করতে হবে, জাস্ট টি এর মানটা বের করতে হবে। তো অনেক ক্ষেত্রে ম্যাথে কিন্তু আমার এই যে প্রতিক্রিয়া বল যেটা আছে না, এটাও বের করতে বলে, অনেক সময় এটাও চাইতে পারে। তো আমাদের এখানে জাস্ট টান বের করতে বলছে, টানটা বের করে হয়ে গেল। একটু বর্ধিত করে দিই আমি। তাহলে আমার এই যে সুতার যে দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে কত, যে 5 ফিট দেওয়া আছে না, সুতার দৈর্ঘ্য কত 5 ফিট দেওয়া আছে। তারপরে দেওয়ালের সরি গোলকের ব্যাসার্ধ কত 10 ফিট, তার মানে এখান থেকে এটুকু কত আমার 10 ফিট, এটা কত 10 ফিট। তাহলে এখান থেকে এটুকু কত আসবে, 10 ফিট আসবে অবশ্যই। তাহলে এখানকার টোটালটা কত, 15 ফিট না? এবং এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই জন্য বলছি একটু পরে লাগবে। তাহলে এরা যেহেতু একটা সাম্যাবস্থা তৈরি করে, এই যে লব্ধি প্রতিক্রিয়া বল, তারপরে সুতার টান বল এবং গোলকের ওজন, তিনজন মিলে সাম্যাবস্থায় কিন্তু আছে। এটা এমন না যে দেওয়াল ছিঁড়ে পড়ে যাবে বা সুতা ছিঁড়ে গেল, দেওয়াল ভেঙে গেল, এরকম তো হবে না, সাম্যাবস্থা তো আছে, তাই না? তাহলে এখানে কি করতে পারবো, আমি উপপাদ্য প্রয়োগ করতে পারবো। প্রয়োগ করি। তাহলে টি ডিভাইডেড বাই ডাব্লিউ, ওজন এবং আর এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না, কি থাকবে সাইন 90। আমার তো আর দরকার নেই, তাহলে আর নিয়ে কাজ করবো না। হ্যাঁ, টি ডিভাইডেড বাই লিখলাম। এবার √5 কি থাকবে, √5 সাইন টি এবং আর এর মধ্যবর্তী কোণ, টি এবং আর এর মধ্যবর্তী কোণ মানে এই কোণটা কত জানি না। তাহলে ভিতরে কোণটা যদি থিটা হয়, নাম দিলাম কারণ থিটাটা ইজিলি বের করা সম্ভব। তো এটা যদি থিটা হয়, তাহলে এটা কত 180 মাইনাস থিটা না, 180 মাইনাস কি থিটা থাকবে। তার মানে এখান থেকে টি ইকুয়াল √5 সাইন থিটা থাকবে, কারণ সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটাই থাকবে। তাইলে √5, এবারে সাইন থিটার মানটা কত, এই যে আমি যদি এ দেই, এটা যদি বি দেই, এটা যদি সি দেই, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এখান থেকে সাইন থিটার সমান কি লেখা যায়, লম্ব বাই
ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, এটা 15। এবি এখানে কত 15, তারপরে বিসি কত 10, তাহলে এসি কত আসবে √15² মাইনাস 10 স্কোয়ার না? একটু হিসাব করে দেখি কত আসে। √15² মাইনাস 10 স্কোয়ার, দ্যাটস হচ্ছে 5√5, 5 কত 5। তাহলে সাইন থিটা ইকুয়াল কি আসবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এসি বাই এবি, এসি বাই এবি, এসি কত 5√5, আর এবিটা কত? এবি হচ্ছে কত 15, তা √5 কাটা থাকবে কত 15/5, কাটলে কত 3, অতএব টি ইকুয়াল কি আসবে 3 কেজি ওয়েট। তাহলে এই হচ্ছে আমার কি সুতার টান। আর যদি লব্ধি প্রতিক্রিয়া, সরি হ্যাঁ প্রতিক্রিয়া বলটা বের করতে বলে, এখানে জাস্ট আর ডিভাইডেড বাই কি করে দেবো, সাইন 90 প্লাস থিটা করে দেবো কস থিটা, সেখান থেকে কস থিটা মানটা লিখলেই আর এ মানটা বের হয়ে আসবে। যেহেতু এটা চাই নাই, আমাদের দরকার নাই। এবার আসি আমরা পরের ম্যাথে। তো এই ম্যাথটা এবং এ নাম্বার ম্যাথটা ঠিক সেম, একই জিনিস। তার মানে বইটাও কিন্তু কি হয়, কোশ্চেন আসলেই রিপিট হয়। তো আগের ম্যাথে চাইছিল আমাদের কি সুতার টানটা চাইছিল, হ্যাঁ সুতার টান, এখানে তো সুতার টানই চাইছে, তবে এখানে মান দিয়ে দেয় নাই, বরং একটা চলক দিয়ে দিছে। চলক তো না, এটা আসলে কনস্ট্যান্ট একটা মানই। বলছে কি যে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত উলম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে সংযুক্ত আছে। তো গোলকটির ওজন যদি ডাব্লিউ হয়, তাহলে দেখাও কি সুতার টান 2W/√3 হয়। তাহলে উলম্ব একটা দেওয়াল অঙ্কন করলাম, এটা ঠিক এখানে একটা গোলক আছে ধরলাম এরকম, এবং এই গোলকটা একটা সুতার সাহায্যে ঝুলানো আছে। সুতাটা তার মানে অবশ্যই এভাবে কাজ করবে। সুতাটা মোটামুটি এই বরাবর, তো তাহলে এভাবে থাকবে আর কি সুতাটা, এবং এখানে সুতাটা এমনভাবে থাকবে যাতে করে কি হয়, সুতাটা বর্ধিত করলে, এই লাইনটা বর্ধিত করলে অবশ্যই এটা কেন্দ্রগামী যাবে, কেন্দ্রগামী হয়ে চলে যাবে। এটা এত বড় দেওয়া ঠিক না আসলে, অপশন থাকে এরকম। এখন এই বস্তুটা বা এই গোলকটা একটা ওজন আছে না, সেই ওজনটা ঠিক কেন্দ্র থেকে, যেহেতু সুষম গোলক তার মানে এর ওজনটা অবশ্যই কি কাজ করবে, কেন্দ্রে কাজ করবে, এদিক বরাবর এর ওজনটা কি করবে, কাজ করবে। তো বস্তুর আকার কিন্তু বিভিন্ন রকম হওয়ার কারণে এই ওজনটা কিন্তু বিভিন্ন পয়েন্টে কাজ করতে পারে। যেমন একটা হাতুড়ির ওজন কিন্তু মিডিল পয়েন্টে কাজ করে না, বরং এটা একদম হাতুড়ি যে অংশ লোহা থাকে না, এখানেই কাজ করে কোথাও একটা, যেটাকে ভরকেন্দ্র বলা হয়। ভরকেন্দ্র নাকি ভারকেন্দ্র খেয়াল আছে না আমার, দুটো একটা হবে। ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র দুটো জিনিস কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে এদিক বরাবর আমার কি ওজনটা কাজ করতেছে ডাব্লিউ, আর যেহেতু এই গোলকটা দেওয়ালে ঠেস দিয়ে আছে, তার মানে অবশ্যই এই গোলকটা কি করবে, দেওয়ালে একটা বল প্রয়োগ করবে, এবং দেওয়ালে কি করবে, ওর উপরে একটা বিপরীত দিকে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে কত, আর। আর সুতার একটা টান আছে কিনা, অবশ্যই আছে, সুতার টান ধরলাম কত টি। এই সুতার টানটাই আমার কি করতে হবে, বের করতে হবে। একটু বর্ধিত করে দেই, তাহলে সুতার যে দৈর্ঘ্যটা জাস্ট এখান থেকে এইটুকু কত, এ পরিমাণ, ব্যাসার্ধ কত, গোলকের ব্যাসার্ধ এ পরিমাণ, এটুকু কত, এ পরিমাণ। এখন যেহেতু এরা সাম্যাবস্থায় আছে, এখানে তো সুতা ছিঁড়ে যাবে না তাই না, সাম্যাবস্থায় তো আছে তাই নাকি? তাহলে এখানে কি করতে পারবো, আমি উপপাদ্য প্রয়োগ করতে পারবো। তাহলে কি বলা যায়, টি ডিভাইডেড বাই সাইন, টি ডিভাইডেড বাই সাইন কত, আর এবং ডাব্লিউ মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, সাইন 90 ইকুয়াল ডাব্লিউ বাই সাইন কোন কোনটা, এই যে এই কোণটা, এই কোণটা কত জানি না। যদি এটা থিটা হয়, আমরা থিটা বের করা সম্ভব এখান থেকে, যদি এটা থিটা হয় তাহলে এই কোণটা কত, 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। তাহলে টি ইকুয়াল ডাব্লিউ/180 মাইনাস থিটা মানে কি, সাইন থিটা। সেকেন্ড কোয়াড্রেন্ট চেঞ্জ হবে না, সাইন থিটা। এবার আমার সাইন থিটার মানটা লাগবে। এখানে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দিই আমি এ বি সি। এখানে এবিসি কিন্তু সমকোণী ত্রিভুজ, এখানে এবি অতিভুজ, বিসি ভূমি এবং এসি কি লম্ব, বাট এসির মানটা আমি জানি না। তো এসি বের করে ফেলা সম্ভব কিভাবে, যে এসি ইকুয়াল স্কোয়ার রুট এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। বের করতেছি কারণ আমার সাইন থিটার লাগবে, সেজন্য লম্ব লাগবে। তাহলে স্কোয়ার রুট এবি স্কোয়ার, এবি কত এ প্লাস এ টু এ, 2 × 4 a স্কোয়ার মাইনাস বিসি কত এ স্কোয়ার, থাকবে কত √3 এ থাকবে। তাহলে ডাব্লিউ বাই সাইন থিটা, সাইন থিটা মানে কি এসি বাই এবি না, লম্ব বাই অতিভুজ, লম্ব কত √3 এ, আর এবিটা কত 2 এ, কাটা √3/2 উল্টে গেলে 2/√3 ইন্টু ডাব্লিউ থাকবে। তার মানে অতএব টি ইকুয়াল 2W/√3। এটা আমার কি দেখাইতে বলছিল, সুতার টান, এখান থেকে কি শুট। তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই। ম্যাথগুলো বোঝা গেছে কিনা অবশ্যই জানাবা, ঠিক আছে? সামনের দিন আমরা পরের থেকে আবার করবো। আল্লাহ হাফিজ।